আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। My dear child learners friend, honorable guardian, and we share. How are you? I hope that you are well. Alhamdulillah, I am also well. Dear students, my previous class was about article use of the. Today I will take a class for class 3 subject English about past tense. Dear students, now I am going to start the class, so you listen to me what I say to you. Let us look at the blackboard. Dear students, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো গত ক্লাসে আমি তোমাদেরকে আর্টিকেলের দি এর ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম এবং সে দি তার আগে দুইটা ক্লাস নিয়েছিলাম আর্টিকেলের উপর এ এবং এন এর ব্যবহার, অর্থাৎ আমি তিনটা আর্টিকেলে যে তিনটি আর্টিকেল আছে এ অ্যান্ড বি তিনটাই 3 দিনে আলোচনা করেছি এবং তৃতীয় দিন এই তিনটার উপরেই কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। আমি মনে করি তোমরা সেই বাড়ির কাজগুলো এই বিদ্যালয়ের ফেসবুকে সেন্ড করেছ। তাহলে আজকে আমি তোমাদের এই যে পাস্ট টেন্সের উপর আলোচনা করব। তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় শুধু লেখা আছে টেন্স। টেন্স বলতে এখানে টেন্স তো 3 প্রকার তোমরা জানো। তা তোমাদের এই ফার্স্ট টিউটোরিয়াল পরীক্ষা ছিল প্রেজেন্ট টেন্স এবং হাফ ইয়ারলি পরীক্ষা ছিল পাস্ট টেন্স। তো দুঃখের বিষয় যে আমরা হাফ ইয়ারলি পরীক্ষায় তোমাদের সাথে ক্লাস নিতে পারি নাই, যার কারণে এই ক্লাসটা নেওয়া হয় নাই এবং তোমরাও সেটা জানতে পারো নাই। তাই আমি যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস কিন্তু শেষ, আমি এই বার্ষিক পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষায় যে ক্লাসগুলো নিয়েছিলাম এই পর্যন্তই তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে আছে। তো তোমরা আমি যেগুলো তোমাদের সাথে ক্লাস নিয়ে আলোচনা করেছি বা ক্লাস সম্পর্কে ক্লাস নিয়েছি সেগুলি তোমরা বারবার পুনরাবৃত্তি করবে। তবে এই স্টাইলেই প্রশ্নটা থাকবে, হয়তো একটু প্রশ্ন হুবহু যেটা পড়িয়েছি সেটা আসবে না, কিন্তু ওই ধরনের থাকবে আর কি, ওই টাইপের থাকবে। সেই জন্য তোমরা এই নিয়মগুলি শিখবা। এই নিয়মগুলি শিখলেই তোমরা আমি আশা করি ইনশাআল্লাহ পরীক্ষা ভালো করতে পারবে। যদি পাস্ট টেন্সটা তোমাদের হাফ ইয়ারলিতে ছিল কিন্তু আমি সেখানে পড়াইতে পারি না, যে কারণ দেশের পরিস্থিতি ছিল অস্বাভাবিক, তোমরা সেটা জানো। তাই সেই জন্য আমি যেহেতু আমার অ্যানুয়াল পরীক্ষার সিলেবাসটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি আজকে সুযোগ পেয়েছি আজকে এবং আরেকটা ক্লাস করবো তোমাদের পাস্ট টেন্সের উপর। তাহলে আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স কী এবং পাস্ট টেন্স কত প্রকার ও কী কী। আর এই পাস্ট টেন্স 4 প্রকার তোমরা জানো যে পাস্ট টেন্স 4 প্রকার। প্রথম আমরা দেখি পাস্ট টেন্স কাকে বলে। দেখো, পাস্ট মানে অতীত, যেটা পূর্বে চলে গিয়েছিল, বর্তমান আর নাই, এরকম কাজ আর কি, সেটা কি বলে পাস্ট টেন্স। তাহলে এখানে দেখো আমি সংজ্ঞাটা যেভাবে সংজ্ঞায়িত করেছি, ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে অতীতকাল বলে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। কখন গিয়েছিল? আগে গিয়েছিল, আর এখন বর্তমানে না, বর্তমান সময়ের আগে গিয়েছিল। তাহলে তারপর দেখো আই স হিম, আমি তাকে দেখেছিলাম। এইগুলো পাস্ট টেন্স। তাহলে আমি এর আগেই বলেছিলাম যে পাস্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স বা অতীতকাল 4 প্রকার। যথা দেখো প্রথমে আছে পাস্ট ইনডিফিনিট, তারপরে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটার মিনিং হলো পাস্ট ইনডিফিনিটের মিনিং হলো অনির্দিষ্ট অতীতকাল, আর পাস্ট কন্টিনিউয়াস হলো বর্তমান অতীতকাল, পাস্ট পারফেক্ট হলো পুরা গঠিত অতীতকাল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং বর্তমান পুরা গঠিত অতীতকাল। এইগুলো 4টি
এই পাস্ট টেন্সের 4 প্রকার। তাহলে এখন আমরা তোমাদের সাথে আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে, এবং এটার উপরে কিছু বাড়ি কাজ দেবো তোমাদের। যে পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? এই পাস্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা নাম আছে, সে হলো সিম্পল পাস্ট সিম্পল, মানে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ হলো সাধারণ পাস্ট টেন্স। আর আমরা যদি ইনডিফিনিট পাস্ট টেন্স বলি, দুইটা কিন্তু সেমই, তো এটার মিনিংটা একটু ব্যতিক্রম, সেটা অনির্দিষ্ট বর্তমান অতীতকাল, অর্থাৎ যেটার কোনো নির্দিষ্টতা নাই। অতীতকালে যে কাজটা অনির্দিষ্টভাবে বা সাধারণভাবে হয়েছিল সেটা কি বলা হয়? তোমার অনির্দিষ্ট অতীতকাল অথবা পাস্ট ইনডিফিনিট। তাহলে এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা আমরা কি দিতে পারি? অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই, এরূপ প্রকাশ করলে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স এর হয়। তাহলে এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা। তারপরে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়। আরে তুমি বাংলা বাক্যটা থেকে তুমি কিভাবে বুঝতে পারবা যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স? সে এই বোঝার জন্য কতগুলো উপায় আছে, সেই উপায়গুলো আমি এখানে লিখেছি। দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়। যেমন বাংলা ক্রিয়া শেষে কি কি থাকবে, দেখো কি কি থাকলে তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স মনে করবে। থাকবে কি? ছিল, তারপরে থাকবে ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, ত, তাম, তেন, এদের যে কোনো এই যে এগুলো বললাম আমি, এই তোমার ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, লা, লাম, লে, লেন, ত, তাম, তেন, এদের যে কোনো একটা থাকবে ক্রিয়া শেষে। এই শব্দগুলো যে কোনো একটা, এটা শব্দ না, শব্দের অংশ আর কি। এই একটা শব্দের সাথে বা ক্রিয়াপদের সাথে যখন এই শব্দগুলো থাকবে বা এই অংশগুলো থাকবে, তখন মনে করতে হবে তোমার এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে এই যে ছিল, ছিলাম বা ছিলে, এগুলো দেখো আমি পূর্ণাঙ্গ একটা রূপ লিখেছি। দেখো, যেমন ছিলাম মানে করেছিলাম, তারপরে করিয়াছিলাম, করেছিলাম, করিয়াছিলাম, করেছিল, করিতেছিলে, তারপরে তোমার করেছিলেন, করিল, ল, তারপরে করিলাম, লাম, করিলেন, লেন, করিত, ত, করিতেন, তেন, ইত্যাদি। এগুলো এরকম ক্রিয়া থাকবে আর কি। তো ডিয়ার স্টুডেন্টস, এই গেল তোমাদের চেনার উপায়। এখন তুমি পাস্ট ইনডিফিনিট টেন্সটা কিভাবে গঠন করবা, সেই গঠন প্রণালীটা দেখো, সেটাও আমরা এখানে একটু দেখে নিই। দেখো, গঠন প্রণালী, এটা ইংরেজিতে বলা হয় স্ট্রাকচার। স্ট্রাকচার মানে গঠন, গঠন প্রক্রিয়া, মানে কিভাবে তুমি পাস্ট ইনডিফিনিট টেন্সে তুমি যখন বুঝতে পারলা যে এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তখন তুমি যখন ইংরেজি ট্রান্সলেট করতে যাবা, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি লিখতে যাবা, তখন তুমি কিভাবে গঠন করবো বাক্যটা? প্রথমে তোমার কি করতে হবে? সাবজেক্ট লিখতে হবে, অর্থাৎ ওই বাক্যটার মধ্যে যে সাবজেক্ট আছে বা কর্তা আছে সেটা তোমাকে প্রথম লিখতে হবে। যেমন প্রথমেই সাবজেক্ট, তারপরে প্লাস, মানে প্লাস মানে কি? সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। পাস্ট ফর্ম মানে একটা ভার্বের 3টা রূপ থাকে, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, মাঝেরটা যেটা সেই রূপটা হবে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট টেন্সের আগে পাস্ট টেন্সের রূপ হবে, অর্থাৎ পাস্ট ফর্ম হবে। তাইলে তোমার প্রথম হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, তারপরে হবে তোমার অবজেক্ট বা এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের মূল ভার্বের পাস্ট ফর্ম, তারপরে তোমার বাক্যের যে বাকি অংশ বা বর্ধিত অংশ থাকবে সেই অংশটা বলবে, সেটাকে তোমার এই অবজেক্টও বলতে পারো বা এক্সটেনশনও বলতে পারো। তো যেমন আমি উদাহরণ দিয়েছি, দেখো এখানে, দেখো আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে এখানে আমি স্কুলে গিয়েছিলাম, এখানে সাবজেক্ট হলো আমি, সাবজেক্ট হলো আমি, তারপরে সাবজেক্টের পরে কি বলবে? মূল ভার্বের পাস্ট ফর্ম। এখানে মূল ভার্ব হলো গিয়েছিলাম, মানে অর্থাৎ যাওয়া। যাওয়া ইংরেজি আমরা জানি গো, এই গো এর পাস্ট ফর্ম হবে ওয়েন্ট, অর্থাৎ গোটা হলো তোমার মূল ভার্ব, আর এটার পাস্ট ফর্ম হলো কি? ওয়েন্ট, আর এটার পাস্ট পার্টিসিপল গন। তাহলে তোমাদের এই দুটো আপাতত শিখলেই হবে।
আর গড়টা যে পাস্ট পার্টিসিপল ছিল পুরো ক্লাসে তোমরা শিখে নেবে। এখন আপাতত তোমরা তোমাদের গ্রামাটিক্যাল বই যদি থেকে থাকে তাহলে কিছু মুষ্টিমেয় যে ইম্পর্টেন্ট ভার্ব, যে ভার্বগুলো সাধারণত তোমরা ব্যবহার করে থাকবে, এরকম ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম, এগুলো প্রেজেন্ট ফর্ম, এগুলো পাস্ট ফর্ম। তাহলে বইয়ের পাস্ট হলো ওয়েন্ট। তাহলে এখানে আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল। এই স্কুলটা হলো তোমার কি এই অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে সাবজেক্টের পরে হবে কি মূল ভার্ব, মূল ভার্বের পরে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আই ওয়েন্ট টু স্কুল। তো এখানে ডিয়ার স্টুডেন্ট তোমরা একটা জিনিস লক্ষ্য করো, বাংলা বাক্য যখন তুমি লিখবা তখন কিন্তু সাবজেক্টের পরে অবজেক্ট আসবে, কিন্তু যখন তুমি বাংলা বাক্যটাকে ইংরেজিতে পরিণত করবা তখন কিন্তু সাবজেক্টের পরে অবজেক্ট আসবে না, সাবজেক্টের পরে আসবে ভার্ব। তাহলে এখানে তোমরা দেখো আমরা বাংলা বাক্য যখন লিখেছি আমি স্কুলে গিয়েছিলাম, দেখো সাবজেক্টের পরে কি হলো অবজেক্ট, তারপরে শেষে হয়েছে ভার্ব। কিন্তু ইংরেজি বাক্য যখন তোমরা লিখবা তখন কিন্তু প্রথমে প্রথমে তোমার সাবজেক্টের পরেই ভার্ব আসবে, অর্থাৎ ভার্বটা তোমার বাংলা বাক্যে ছিল বাক্যের শেষে, এটা আসবে মাঝে, আর মাঝেরটা যাবে শেষে। তাহলে আপনারা এখানে দেখো, এই যে আমরা উদাহরণ দিয়েছি, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। তাহলে এখানে এই অবজেক্টের স্কুলটা দেখো সবার শেষে চলে গেছে, অর্থাৎ এই গিয়েছিলামটা ভার্ব মানে সাবজেক্টের পরে আসছে, আর স্কুলটা পরে চলে গেছে। তারপরে দেখো সে এসেছিল, এখানে কিন্তু তোমার অবজেক্ট নাই, সে এসেছিল। তাহলে এখানে দেখো সে এসেছিল, সে হলো সাবজেক্ট কি, আর এসেছিল আশায় কি ছিল কাম, আর এটা পাস্ট টেন্স হবে কি কেম, COM কেম, কাম, এটা হলো আশা, আর এটা পাস্ট টেন্স হবে কি কেম, CAME, অর্থাৎ ওই জায়গায় এ হবে কেম হয়ে যাবে। তাহলে সে এসেছিল, হি কেম। ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো সে কি এসেছিল, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু তোমাদের যখন WS কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম বা WS কোশ্চেন পড়েছিলাম তখন বলেছিলাম যে সমস্ত সেন্টেন্সে তোমার অক্সিলারি ভার্ব থাকবে না, অর্থাৎ am, is, are, was, were, shall, will, have, has, would, could, should, তারপরে ought to, etc. এই ভার্বগুলো থাকবে না যে সমস্ত সেন্টেন্সে, সেই সেন্টেন্সগুলো কখনোই কিন্তু তোমার ইন্টারগেটিভ বা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় না। তো যখন তোমার এরকম সেন্টেন্স থাকবে বা বাক্য থাকবে যে ওই বাক্যগুলোর মধ্যে তোমার এই ভার্বগুলো নাই, তখন তোমাকে কিন্তু আবার কী করতে হবে, ইন্টারগেটিভ বা নেগেটিভ করতে হবে। তখন তোমাকে কী করতে হবে, তখন তোমাকে একটা ভার্ব, ডু ভার্ব ধারান্ত, এই ডু ভার্বটা নিয়ে আসবে। এই ডু ভার্বটা এলে তোমার যখন দেখবা যে তুমি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে যদি একটা ভার্ব থাকতো, অ্যামিজার থাকতো, তাহলে ইজটা আগে আসতো। তাহলে ইজের যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা কি বলেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট টেন্স হয়। তাহলে এখানে যেহেতু আমরা ডু আনবো, ডুটাই কিন্তু এখানে ডুটাই তোমার পাস্ট টেন্সে পরিণত করতে হবে, অর্থাৎ ডুটা হয়ে যাবে কি ডিড, ডুটা কি হবে ডিড, অর্থাৎ ডিড হি কাম, সে কি এসেছিল। ডিয়ার স্টুডেন্টস, এইগুলো তোমাদের স্ট্রাকচার এবং স্ট্রাকচারের পরিপ্রেক্ষিতে তোমাদের কিছু উদাহরণ। তো আমরা এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স এর তোমার সংজ্ঞা, তারপরে চেনার উপায় এবং স্ট্রাকচার বা গঠন প্রণালী নিয়ে আলোচনা করলাম বা কথা বললাম। এর পরিপ্রেক্ষিতে আমি কিছু বাড়ির কাজ তোমাদের জন্য ক্রিয়েট করেছি। তো আমি বাড়ির কাজটি একটু আলোচনা করি তোমাদের সাথে। তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো আবার তোমার বাড়ির খাতায় করে বিদ্যালয়ের ফেসবুকে সেন্ড করে দেবে। যেমন এখানে কি বলেছে দেখো, নিচের সেন্টেন্সগুলোকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করো, পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করো। তাহলে দেখো প্রথমে আছে কি, মিটার সিটস অন এ চেয়ার। এখানে তোমার এই পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করা মানে কি, তোমার ভার্বের পাস্ট টেন্স করতে হবে। আর অন্যান্য যেগুলো আছে তোমার সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, সেগুলো তো যা আছে তাই থাকবে। তোমার চেঞ্জ হবে কি শুধু ভার্বটা। তাহলে এই যে সিটস, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ করা হয়েছে।
কিন্তু তুমি যখন এটাকে পাস্ট টেন্স করবা তখন সিটের পাস্ট টেন্স হলো সেট, অর্থাৎ এস এ টি সেট। এই সিটটা কি হয়ে যাবে? সেট হয়ে যাবে, তখন আর এই এসটা থাকবে না। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমার পিতা সেটস অন এ চেয়ার, এটা হবে কি সেট, এস এ টি সেট। তারপরে দেখো আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি, কিন্তু এটা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করবা পরিণত করবা, তখন এই যে সিটা হলো তোমার ভার্ব, এই সিটাকে তুমি পাস্ট ফর্ম করবা। তাহলে সি এর পাস্ট টেন্স হলো কি? সি স সিন। সিটা হলো প্রেজেন্ট টেন্স, এই যে সি স সন সিন। তো যেহেতু আমরা পাস্ট টেন্সে রূপান্তর করব, সেহেতু এই সিটা হয়ে যাবে কি? স। ডিয়ার স্টুডেন্টস, তাহলে কি হবে? আই স এ বার্ড, আই স এ বার্ড, সিটা কি হবে? স, আই স এ বার্ড। ডিয়ার স্টুডেন্ট, তারপর নাম্বার 3 তে দেখো হি টেলস এ লাই, সে একটি মিথ্যা কথা বলে, সে মিথ্যা কথা বলে, সে মিথ্যা কথা বলে। তাহলে এখানে এই যে টেলস, এই টেলসটা হলো তোমার ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এটার সাথে এস যোগ করা হয়েছে। তাহলে এইটাকে তুমি যখন এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটাকে দিতে হবে তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে টেলটা হলো মূল ভার্ব হলো টেল, তাহলে টেল হলো মূল ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, আর এটার পাস্ট ফর্ম হলো টোল্ড। টেল মূল ছিল কি? টেল, আর এটার পাস্ট ফর্ম কি? টোল্ড। টেল টোল্ড, তাহলে এখানে এই টেলটা কি হবে? টোল্ড হয়ে যাবে। কি হবে তাহলে? ভার্ব সেন্টেন্সটা কি দাঁড়ালো? হি টোল্ড এ লাই। এই এসটা কিন্তু আর থাকবে না। পাস্ট ইনডিফিনিট টেন্সে এস ভার্বের সাথে এস বাই ইএসটা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই এস বাই ইএস যোগ করা হবে, অন্য কোনো সেন্টেন্স বা টেন্সে তোমার এস বাই ইএস যোগ করা হবে না। যেহেতু আমরা এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করছি, সেহেতু তোমার এখানে আর টেন্স এসটা থাকবে না। কি হবে? টোল্ড হবে। হি টোল্ড এ লাই, হি টোল্ড এ লাই, সে একটি মিথ্যা কথা বলেছিল বা সে মিথ্যা কথা বলেছিল। ডিয়ার স্টুডেন্ট, এই নাম্বার 4 দেখো তামান্না স্পিক্স দ্য ট্রুথ। তামান্না স্পিক্স দ্য ট্রুথ, তামান্না সত্য কথা বলে, কিন্তু এটা যখন ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটি করবো তখন এটা বাংলা দাঁড়াবে কি? তামান্না সত্য কথা বলেছে, অর্থাৎ তোমার এখানে ভার্বের পাস্ট টেন্স করতে হবে। তামান্না স্পিক্স, এটার পাস্ট টেন্স করতে হবে। এই স্পিকের পাস্ট টেন্স স্পিক, স্পোক। স্পিক হলো মূল ভার্ব, স্পিক হলো কি? মূল ভার্ব, আর এটাকে মূল ভার্ব হলো প্রেজেন্ট ফর্ম। যখন তুমি মূল ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে নিবা, তখন হবে স্পোক, এস পি ও কে ই, এস পি ও কে ই। তাহলে এখানে তোমার তামান্না স্পোক দ্য ট্রুথ, এই স্পিকটা কি হয়ে যাবে? স্পোক হবে। এই এস পি ও কে ই, এস পি ও কে ই, স্পোক। তাহলে কি হবে? তামান্না স্পোক দ্য ট্রুথ, এই কখনো কিন্তু এসটা থাকবে না। তামান্না স্পোক দ্য ট্রুথ, তামান্না সত্য কথা বলেছিল। নাম্বার 5 দেখো দি ম্যান সেলস রাইস, দি ম্যান সেলস রাইস, অর্থাৎ হলো তোমার লোকটি চাল বিক্রি করে। সেলের বাংলা হলো বিক্রি করা। তাহলে এখানেও এটাও কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। এই সেলকে তোমার পাস্ট ফর্মে নিতে হবে। সেলের পাস্ট ফর্মটা কি হবে? সোল্ড, এস ও এল টি। দেখো এটা মূল প্রেজেন্ট ফর্ম হলো সেল, এস ই ডাবল এল, সেল, আর এটা প্রেজেন্ট পাস্ট ফর্ম হবে এস ও এল ডি, সোল্ড। তাহলে কি হবে? দি ম্যান সোল্ড রাইস, তখন আর এই এসটা থাকবে না। দি ম্যান হি টোল্ড এ, এই যে পাস্ট নাম্বার, দি ম্যান সোল্ড রাইস, দি ম্যান সোল্ড রাইস, অর্থাৎ এই সেলটা সোল্ডে পরিণত হবে। ডিয়ার স্টুডেন্ট, তারপর দেখো নাম্বার 6 এ দেখো দি বেবি হ্যাজ সাং, দি বয় হ্যাজ সাং, বালকটি গান গাহিয়াছিল বা গাহিয়াছে, বালকটি গান গাহিয়াছে। তার বাংলা হলো বালকটি গান গাহিয়াছে বা গাহিয়াছে, এখানে গান ইংরেজিটা নাই, বালকটি গাহিয়াছে। গাহিয়াছে বলতে গানই গিয়েছিল আর কি, কিন্তু গানের শব্দটা আমরা দিইনি এখানে, যেহেতু শুধু গান কথাটা উল্লেখ না করলেও চলবে। বালকটি দি বয় হ্যাজ সাং, এটা এখানে ভার্ব হলো তোমার এই সাং, তাহলে সাংটা কিন্তু পাস্ট পার্টিসিপলে আছে। তো এটার প্রেজেন্ট ফর্মটা কি আমরা একটু দেখে নেই। দেখো
সিং সিং হলো এটা প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মূল ভার্ব। আর এটাকে তুমি যখন পাস্ট ফর্ম করবে তখন হবে স্যাং, এস এ এন জি, স্যাং। তাহলে কি হবে, এই হ্যাশটা তখন থাকবে না, এই হ্যাশটা তখন থাকবে না, যেহেতু পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স গঠন অনুসারে কিন্তু হেজ নাই। তাহলে অতএব কি হবে, দি বয় সাং, দি বয় স্যাং। কি হবে, দি বয় স্যাং, এই সাংটা স্যাং হয়ে যাবে, আর এই এর হেজটা কি হবে, ওমিট হয়ে যাবে, অর্থাৎ এটা বাতিল হয়ে যাবে, এটা বাক্যে থাকবে না। তাহলে কি হবে, দি বয় স্যাং, দি বয় স্যাং। তারপর নেক্সট দেখো নাম্বার 7, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছি। এখানে একটা দি দিলে ভালো হয়, একটা দি ভালো হয়, একটা দি দিবা। আমি কাজটি করিয়াছি, এটাও একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্টও তোমাদের সাথে আলোচনা করেছিলাম ফার্স্ট টিউটোরিয়াল পরীক্ষায়, তোমাদের শীটও দিয়েছিলাম, তোমরা দেখে নিবে। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছি, আমি কাজটি করিয়াছি, এটা বাংলা। তা তোমার এখানে চেঞ্জ করতে হবে কি, এই ভার্বের চেঞ্জ করতে হবে। তো আমরা তো এখানে স্ট্রাকচার বা গঠন প্রণালীতে পড়েছিলাম যে তোমার সাবজেক্টের পরে কি হবে, মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, হ্যাভ কিন্তু থাকবে না। তাহলে এটা কি হবে, এটা মূল ভার্ব হলো ডু। এই যে ডানের মূল বা প্রেজেন্ট ফর্ম ছিল ডু, আর যখন তুমি এটাকে পাস্ট ফর্মে করবা ডুটা হয়ে যাবে ডিড। অর্থাৎ তাহলে বাক্যটা কি হবে, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম বা আমি কাজটি করিয়াছিলাম। সাধু ভাষায় যদি বলো তাহলে আমি কাজটি করিয়াছিলাম, আর তোমার চলিত ভাষা হলে আমি কাজটি করেছিলাম। তো তোমরা বাংলা যে কোনো একটাই থাকতে পারে। তাহলে এটা কি, এই সেন্টেন্সটা কি দাঁড়াবে, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। এই যখন তুমি প্রেজেন্ট পাস্ট ইন্ডিপেন্ডেন্টে পরিণত করবা তখন কিন্তু হ্যাভ থাকবে না, আর এই ডানটা হয়ে যাবে ডিড। তাহলে কি হবে বাক্যটা, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। ডিয়ার স্টুডেন্টস, আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো। তারপর নাম্বার 8 দেখো, ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখায়, তোমাকে ক্লান্ত দেখায়। এইটা লুকটা এখানে মূল ভার্ব হলো লুক, এটা লুকই আছে, কিন্তু যখন তুমি এই লুকটাকে পাস্ট ফর্মে নিয়ে যাবা তখন কি হবে, লুকড, অর্থাৎ ইডি, একটা ইডি যোগ হবে লুকের সাথে। লুকটা হলো তোমার প্রেজেন্ট ফর্ম লুক, আর এটাকে যখন পাস্ট ফর্মে করবা তখন হবে কি, লুকড। অর্থাৎ তোমার ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখিয়েছিল, তোমাকে ক্লান্ত দেখিয়েছিল মানে আগে দেখিয়েছিল আর কি। যখনই পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে তখনই মনে করতে যে অতীতে চলে গেছে, অর্থাৎ বর্তমানের আগে। তারপরে নেক্সট দেখো, হি ড্রাইভস এ কার, সে একটি গাড়ি চালায়, সে গাড়ি চালায়। একটি না বললেও চলে, কিন্তু একটু না বললে একটি কিন্তু লিখতে হবে। তাহলে কি হবে, হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়। তাহলে এখানে তোমাকে চেঞ্জ করতে হবে কি, এই যে এইটাও কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে ড্রাইভের সাথে কি হয়েছে, এস যোগ করা হয়েছে। তাহলে এটা এই যে ড্রাইভস, এটার মূল ভার্ব হলো ড্রাইভ। মূল ভার্বটা কি হবে, মূল ভার্ব দ্যাট মিন্স ছিল তোমার প্রেজেন্ট ফর্ম। মূল ভার্ব মানে কি, প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে কি ছিল, ডি আর আই ভি ই, ড্রাইভ। আর এই ড্রাইভটা তুমি পাস্ট ফর্মে নিলে ড্রাইভটা হয়ে যাবে কি, ড্রোভ, ড্রোভ, ডি আর ও বি ই, এটা ডি, ডি আর ও বি ই, ড্রোভ। অর্থাৎ হি ড্রোভ এ কার, সে একটি গাড়ি চালিয়েছিল বা সে গাড়ি চালিয়েছিল। তাহলে কি হবে, হি ড্রোভ, অর্থাৎ এইটা হবে ড্রোভ, হি ড্রোভ এ কার, হি ড্রোভ এ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 10 এ দেখো, রুনু কেসেস এ বার্ড, রুনু কেসেস এ বার্ড, রুনু একটি পাখি ধরে। এটা বাংলা হবে, রুনু একটি পাখি ধরে। তাহলে এই ক্যাসেসটা কিন্তু মূল ভার্ব, এটার মূল ভার্ব ছিল ক্যাচ, যেহেতু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, যার কারণে এখানে ক্যাসেস হয়েছে। তাহলে তুমি এই ক্যাচটাকে যখন প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে করবা তাহলে দেখো কি হবে, একটু দেখে নেই। দেখো ক্যাচ মূল ভার্বটা, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হলো ক্যাচ, সি এ টি সি এইচ, ক্যাচ। আর এটাকে যখন তুমি পাস্ট ফর্মে করবা তখন হবে কট, সি এ ইউ জি এইচ টি, কট।
এই বানানটা একটু জটিল, তোমরা একটু দেখে নাও, ভালো করে দেখে নিবে। একবার যদি না বুঝো বারবার ভিডিওটা দেখবে, রিপিট করবে, তাইলে তোমরা এই কট বানানটা দেখে শিখতে পারবে। CAUGST, এটার উচ্চারণ হবে কট, CAUGST। তাহলে এখানে মূল বিষয় হলো কোনটা? রুনু কট এ বার্ড। রুনু একটি পাখি ধরেছিল, রুনু একটি পাখি ধরেছিল, এই ক্যাসেসটা কি হবে? কট হবে। রুনু একটি পাখি ধরেছিল। ডিয়ার স্টুডেন্টস, তারপর নাম্বার 11 দেখো, ডাজ হি রিং দ্য বেল, সে কি একটি ঘন্টা বাজায়? সে কি ঘন্টাটা বাজায়? সে কি ঘন্টাটা বাজায়? অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে ডাজ হয়েছে, কারণটা হলো এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে ভার্বের সাবজেক্টের পরে তোমার অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, যেটা বলেছিলাম আমি, যার এগুলো থাকে না, যার কারণে তোমার ইন্টারোগেটিভ পরিণত করার জন্য একটা ডু আসছে। আর এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে তোমার ডাজ হয়ে গেছে। আর তুমি যখন এটাকে এই প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে নিবা, তাহলে এই ডুটা তো আমি বলেছিলাম, এই ডুটা কি হয়ে যাবে? ডিড হয়ে যাবে। ডুটা কি হবে? এটার মূল ভার্ব ছিল কি? ডু, DO, ডু। আর এটাকে যখন তুমি পাস্ট ফর্ম হবে তখন হবে ডিড, অর্থাৎ ডিড হি রিং দ্য বেল, ডিড হি রিং দ্য বেল। এখানে সবগুলি অপরিবর্তিত থাকবে, শুধু ডাস্ট হয়ে যাবে ডিড, ডিড হি রিং দ্য বেল। ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখি নাম্বার 12, অর্থাৎ 12 নম্বর, টিপু স্পেন্ডস মাস মানি, অর্থাৎ টিপু অনেক টাকা ব্যয় করে বা খরচ করে। টিপু অনেক টাকা খরচ করে বা ব্যয় করে। তাহলে এখানে মূল ভার্ব স্পেন্ডস, স্পেন্ডস এটাও অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স, যার কারণে ভার্বের সাথে করা হয়েছে। তাহলে এখানে মূল ভার্ব হলো স্পেন্ড। স্পেন্ড হলো কি? SPEND, SPEND, স্পেন্ড। এটা হলো প্রেজেন্ট ফর্ম, SPEND, স্পেন্ড। এই প্রেজেন্ট ফর্মে যখন প্রেজেন্ট ফর্মকে যখন তুমি পাস্ট ফর্মে করবা, তখন শুধু একটা লেটার পরিবর্তন হবে, অর্থাৎ এই ডিটার পরিবর্তে টি হবে, অর্থাৎ SPEND, স্পেন্ড। তাহলে কি হবে? টিপু স্পেন্ড মাস মানি, টিপু প্রচুর টাকা ব্যয় করেছিল। টিপু প্রচুর টাকা ব্যয় করেছিল। যখন স্পেন্ড হবে তখন এটার বাংলাটা এরূপ হবে। এই স্পেন্ডটা কি হয়ে যাবে? স্পেন্ড, স্পেন্ডস হবে কি? স্পেন্ড। ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো নাম্বার 13, অর্থাৎ 13 নম্বর, রুমি ক্যারিজ অ্যান আমব্রেলা। রুমি ক্যারিজ অ্যান আমব্রেলা, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে ক্যারি, এটা ক্যারিজ, কিন্তু এটা মূল ভার্ব ছিল ক্যারি। আমরা একটু দেখে নেই মূল ভার্বটা কি ছিল এবং এটা পাস্ট ফর্মটা কি হবে। দেখো কে, এটা মূল ভার্ব ছিল ক্যারি, অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্ম। এটাকে যখন তুমি পাস্ট ফর্মে নিবা, তখন এই যে যেসব শব্দের শেষে ওয়াই থাকবে এবং ওয়াই এর আগে তোমার কনসোনেন্ট থাকবে, তাইলে সেই ওয়াইটাকে তোমার কি করতে হবে? আই এ পরিণত করতে হবে। অর্থাৎ কি হবে? তাহলে তখন CARRI, ক্যারি, তারপরে ইডি যোগ করা হবে। তাহলে এটার পাস্ট ফর্ম কি? ক্যারিড। তাহলে কি হবে? রুমি ক্যারিড অ্যান্ড আমব্রেলা, এইটা হবে। এই ক্যারিজটা কি হবে? ক্যারিড হয়ে যাবে। আর এখানে তোমার মূল ভার্ব কিন্তু এইটাই ছিল, যার কারণে এখানে তোমার ইয়ে যোগ করতে হলে ওয়াইকে আই করিয়ে তারপরে ইয়ে যোগ করতে হবে। ঠিক একইভাবে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম দেওয়ার সময় তোমার ওয়াইকে আই করে তারপরে ইডি যোগ করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? রুমি ক্যারিজ অ্যান আমব্রেলা, রুমি একটি ছাতা বহন করেছিল। তো ডিয়ার স্টুডেন্ট, তারপরে লাস্ট নাম্বার 14 নাম্বার, দেখো কি এখানে কি আছে? আই হ্যাভ হার্ড দ্য নিউজ, আমি সংবাদটি শুনেছিলাম বা আমি খবরটি শুনেছিলাম। এই হার্ড, এই হার্ডটার বাংলা হেয়ার মূলের মূল ভাব ছিল কি বা মূল শব্দ বা প্রেজেন্ট ফর্ম কি ছিল? হিয়ার, HEAR, হিয়ার। এটার প্রেজেন্ট ফর্ম হলো হিয়ার। আর এটাকে যখন তুমি হিয়ার থেকে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্মে নিবে, তখন এটা হিয়ারটা হয়ে যাবে কি? হার্ড, অর্থাৎ একটা ডি যোগ হবে। আর সবই অপরিবর্তিত থাকবে। কি হবে? হিয়ার বা হার্ডও বলতে পারো, হিয়ার বা হার্ড। আই
পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে সেহেতু ওখানে তোমার অক্সিলারি ভার্বের প্রয়োজন নাই, অর্থাৎ এই হ্যাভটা বাদ পড়ে যাবে, অর্থাৎ হ্যাভটা থাকবে না। তাহলে কী হবে? আই হার্ড দ্য নিউজ, আই হার্ড দ্য নিউজ, আমি সংবাদটি শুনেছিলাম। ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্তই তোমাদের সাথে আমি মনে করি বা আশা করব তোমরা শিখতে পেরেছো বা বুঝতে পেরেছো। আর ভিডিওটা বারবার দেখবে। যে তোমাদের সাথে আজকে এই পর্যন্তই। তোমরা কী করবে? অবশ্যই এটা প্রথমে যে বাড়ির যে খাতায় তোমরা সিন করবা, যে বাড়ির কাজটা মানে অর্থাৎ হলো যে কপিটা তোমরা সিন করবা, সেই কপির মধ্যে তোমাদের নাম লিখবা, তারপরে ক্লাস লিখবা, তারপরে সেকশন, তারপরে রোল, পাশে লিখবা ইংলিশ, তারপরে লিখবা HW। এইটা কিন্তু তোমাদের লিখতে হবে না, এগুলো এখানে এই জিনিসটা, এই যে নিচের HW এইটা আর এটা কিন্তু একই সেম। তাহলে তোমরা এগুলো লিখতে হবে না, শুধু এই যে ব্ল্যাকবোর্ডে যে কটা আছে সেই কটাই তোমরা বাড়ির কাজ করে বিদ্যালয়ে ফেসবুকে সেন্ড করে দিবে। সো ইউ উইল ডু দ্য হোমওয়ার্ক and send the homework in the Facebook of Bangladesh Bank High School, Motizil, Dhaka. No more today. Take care of your health, everyone. সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আমি মোহাম্মদ শাহজালাল সর্দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।